যে শফিউল আলম প্রধান নিজে স্টেন গান দিয়ে মানুষগুলারে মারলো, সেই আবার পরদিন ওই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দিতেছে, পত্রিকায় বড় বড় শোক আর বিবৃতি দিতেছে। ভাবা যায় খুনি যখন সাজে বিচার প্রার্থী, ভাবা যায় এগুলা কি বাংলা সিনেমার ভিলেনের মতো কারবার হইল না? গত কয়দিন ধরে দেশের রাজনৈতিক অঙ্গন গরম। রাশেদ প্রধান নামে এক রাজনৈতিক নেতার শিশুসুলভ বক্তব্যে এই অঙ্গন গরম হয়ে আছে। আপনারা অনেকেই হয়তো তারে চিনেন 24 সালের অক্টোবর থেকে, অনেকেই চিনেন আগে থেকে, আবার অনেকেই হয়তো জানেন তার বাপ শফিউল আলম প্রধান। কিন্তু আপনারা কি জানেন তার বাপ শফিউল আলম প্রধানের হাতে হওয়া 7 মার্ডারের কাহিনী 1974 সালের এপ্রিল মাসে? আজ আমরা একটু 7 মার্ডার আর 1974 সালের ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিরাহি। তখন 1974 সাল, দেশ স্বাধীন হয়েছে মাত্র 3 বছর। চারদিকে অস্থিরতা, ছাত্র রাজনীতি ক্যাম্পাস আরও বেশি অস্থির, পাওয়ারের লড়াই তখন তুঙ্গে। অনেকেই বঙ্গবন্ধুর ডাকে অস্ত্র সমর্পণ করে নাই, অনেকের হাতে অস্ত্র। তখনকার ছাত্রলীগে ছিল 2টা গ্রুপ, একেবারে সাপে নেউলে। একদিকে বঙ্গবন্ধুর বড় পোলা শেখ কামালের ফুল সাপোর্ট পাওয়া মনির প্রধান গ্রুপ, মানে মনিরুল হক চৌধুরী আর শফিউল আলম প্রধান, আর অন্যদিকে যুবলীগের শেখ ফজলুল হক মনির আশীর্বাদ পাওয়া রশিদ হাসান গ্রুপ। এই দলাদলি ক্যাম্পাসটারে তখন একটা জীবন্ত আগ্নেয়গিরি বানায় রাখছিল। যে 7 জন পোলা সেদিন খুন হয়েছে, অনেকেই কয় তারা শেখ মনির অনুসারী রশিদ হাসান গ্রুপের পোলাপান। আর ঘাতক ছিল খোদ কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শফিউল আলম প্রধান, এই আজকার রাশেদ প্রধানের বাপ। ভাবা যায় নিজের সংগঠনের ভাইগো মারার লেগা স্টেন গান নিয়ে রাইতে কইরা নামছিল সে। ঘটনাটা ঘটে 4 এপ্রিল দিবাগত রাইতে। রাইত তখন 1:30 বাজে। সূর্য সেন হলের 5 তলার 635 আর 648 নাম্বার রুমে পোলাপানরা গভীর ঘুমে। হঠাৎ করিডোরে শোনা গেল একদল মানুষের ভারী বুটের শব্দ আর অস্ত্রের ঝনঝনানি। 20 থেকে 25 জনের একটা সশস্ত্র দল হলে ঢুইকা একদম ডাইরেক্ট হানা দিল কোহিনুরের রুমে। ঘাতকরা প্রথমে ভুল কইরা 634 নাম্বার রুমে ধাক্কায়, কিন্তু যখন বুঝলো আসল টার্গেট পাশের রুমে, তখন তারা 635 নাম্বার দরজায় একেবারে জমদূতের মতো টোকা দিল। নাজমুল হক কোহিনুর যখন দরজা খুলল, দেখলো সামনে স্টেন গান তাক করা শফিউল আলম প্রধান আর তার দলবল। কোনো কথা নাই, একদম হ্যান্ডস আপ। কোহিনুর সহ 4 জনরে বাইর করা হইল। পাশের 648 নাম্বার রুম থেকে নিয়ে আসা হইল আরও 3 জনরে। এই 7টা পোলারে যখন লাইন ধরে নিচে নামানো হইতেছিল, তখন কোহিনুর বুঝতে পারছিল আজ আর রক্ষা নাই। সে শফিউল আলম প্রধানের পা ধইরা কান্নাকাটি করছিল, বারবার কইছিল, ভাই আমারে মাইরেন না, আমারে মাফ করে দেন। কিন্তু ঘাতজ্ঞ মনে কোনো দয়া ছিল না। শফিউল আলম প্রধানের এক হাতে আছিল জ্বলন্ত সিগারেট আর অন্য হাতে মরণাস্ত্র। ঠিক এই সময় 215 নাম্বার রুমের এক পোলা জানলা দিয়া লাফ দিয়া নিজের জান বাঁচাইছিল, নাইলে লাশ হইতো 8টা। সূর্য সেন হল থেকে তা করে হাঁটায় নিয়ে আসা হইল পাশের মহসিন হলে। রাইত তখন 2:11। মহসিন হলের টিভি রুমের সামনে করিডোরটারে ওই রাইতে বদ্ধ হয়ে বানায় ফেললো তারা। 7টা পোলারে সারিবদ্ধভাবে দাঁড় করায়া শুরু করলো ব্রাশ ফায়ার। স্টেন গানের কর্কশ আওয়াজ রাইতের নিস্তব্ধতারে ফালি ফালি কইরা দিল। এক একটা বুলেট এক একটা স্বপ্নরে থামাইয়া দিল। কয়েক সেকেন্ডের মধ্যে 7টা টাটকা তাজা শরীর নিথর হইয়া মাটিতে পইরা রইল। করিডোরে তখন 2 থেকে 3 ইঞ্চি জমাট বাঁধা রক্ত। মরার পরেও ঘাতজ্ঞ শক মিটে নাই। তারা আবার ফাঁকা গুলি কইরা এলাকায় ত্রাস ছড়ায় বীর দর্পে হল ছাইরা চলে গেল। আশ্চর্যের বিষয় কি জানেন? পাশে পুলিশ ফাঁড়ি, কন্ট্রোল রুম, কিন্তু খুনিরা যখন 1 ঘন্টা ধরে তাণ্ডব চালাইল, কেউ আগায় আসে নাই। ঘটনার 2.5 ঘন্টা পর ভোর 5টার দিকে পুলিশ আইসা লাশগুলো উদ্ধার করে। এইবার হইল আসল তামাশা। ঘটনার পর দিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় যখন 7টা লাশের শোকে স্তব্ধ, তখন দেখা যাইতেছে এক অদ্ভুত দৃশ্য। যে শফিউল আলম প্রধান নিজে স্টেন গান দিয়ে মানুষগুলারে মারলো, সেই আবার পরদিন ওই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে ছাত্রলীগের মিছিলে নেতৃত্ব দিতেছে, পত্রিকায় বড় বড় শোক আর বিবৃতি দিতেছে। ভাবা যায় খুনি যখন সাজে বিচার প্রার্থী, ভাবা যায় এগুলা কি বাংলা সিনেমার ভিলেনের মতো কারবার হইল না? কিন্তু ভাই, পাপ তো বাপেরও ছাড়ে না। প্রত্যক্ষদর্শীরা সব দেখা ফেলছিল। পুলিশি তদন্তে আর রাজসাক্ষীগ কথায় পরিষ্কার হয়ে যায় এই খুনের মূল হোতা শফিউল আলম প্রধান। 3 দিন পর পুলিশ তার অ্যারেস্ট করলো। তখনকার বঙ্গবন্ধু সরকার কিন্তু নিজ দলের বড় নেতা বইলা তার ছাড়ে নাই।
বিচারে শফিউল আলম প্রধানের যাবজ্জীবন কারাদণ্ড হয়েছিল। তখনকার স্বরাষ্ট্রমন্ত্রী মনসুর আলী সোজা জানায় দিছিলেন, সুনির্দিষ্ট প্রমাণ আছে, প্রধানরে ছাড়ার কোনো প্রশ্ন আসে না। কিন্তু পলিটিক্স যে কত বড় কৌতুক, পলিটিক্স যে কত বড় ট্র্যাজেডি হইতে পারে, সেইটা বোঝা গেল 1975-এর পরে। 15ই আগস্ট বঙ্গবন্ধুরে সপরিবারে হত্যার পর দেশের সিনারিও পুরা পাল্টায় গেল। জিয়াউর রহমান ক্ষমতায় আইসা একটা সাধারণ ক্ষমা দিয়া এই 7 মার্ডার মামলার খুনিগো জেল থেকে ছেড়া দিলেন। যেই খুনি সারা জীবন জেলের ঘানি টানার কথা, সে জেল থেকে বাইর হইয়া পলিটিক্যাল হিরো হয়ে গেল। শফিউল আলম প্রধান পরে নিজের দল জাকপা বানাইল, বিএনপির লগে জোট করলো। 2017 সালে মরার আগ পর্যন্ত সে বহাল তবিয়তে রাজনীতি করে গেছে। ওই 7টা পোলার রক্তের কোনো বিচারই শেষ পর্যন্ত থাকলো না। ভাইরে, আজ 52টা বছর হয়ে গেছে। সূর্য সেন হলের 635 নম্বর রুমে এখন হয়তো কোনো মেধাবী পোলা থাকে। মহসিন হলের করিডোরে হয়তো কোনো ছোট ভাই গান গায় কিংবা গিটার বাজায়। তারা জানেও না এই করিডোরে এক রাইতে টাটকা মানুষের রক্তের নদী বইছিল। সমাজ বিজ্ঞান বিভাগের ওই 7টা পোলার অপরাধ ছিল, তারা কেবল অন্য গ্রুপের রাজনীতি করত। মহসিন হলের এই 7 মার্ডাররা ছিল আমাগো ছাত্র রাজনীতি পচনের শুরু। এই যে স্টেনগান সংস্কৃতি শুরু হয়েছিল, তার মাসুল এখনো আমাগো ক্যাম্পাসগুলো দিতেছে। ইতিহাসে 4 এপ্রিল একটা শোকের আর ঘৃণার দিন হয়ে থাকবো। ক্যাম্পাসে হাঁটলে এখনো মনে হয় ওই 7টা পোলা যেন করিডোরে খাড়ায় বিচার চাইতেছে। এই যে কলঙ্ক, এই কলঙ্ক যেন আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বুকে না ফিরে, এইটাই সকল ছাত্রছাত্রীর হয়তো একটা আকাঙ্ক্ষা। এই হইল মহসিন হলের সেই রক্তাক্ত কাহিনী, এই হইল আজকাল রাশেদ প্রধানের বাপের কাহিনী।